নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজ থেকে আমি একটি বিশেষ কার্যক্রম শুরু করছি, একটি বিশেষ অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, যা ধারাবাহিকভাবে হবে। কিন্তু হ্যাঁ, ধারাবাহিক মানে পরপর হবে না, হয়তো একটি দুটো তিনটে ভিডিও, তারপরে অন্য ভিডিও থাকবে, আবার এই সম্পর্কে ভিডিও আসবে। এই পুরো বিষয়টিকে ফলো করার জন্য একটি প্লেলিস্ট তৈরি করে দেবো। ওই প্লেলিস্টের মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে রাখা থাকবে। এই যে আমার কার্যক্রম, এর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মধ্যে যাতে যারা জ্যোতিষ বিশ্বাস করেন, জ্যোতিষের অনুরাগী, তাদের মধ্যে যেন জ্যোতিষ সম্পর্কে ধারণা ক্রমশ আরও স্পষ্ট হতে থাকে, যাতে আপনারা যে কোনো আলোচনাকে খুব ভালো করে হৃদয়ঙ্গম করতে পারেন। প্রতি ঘর জ্যোতিষ জ্ঞানের আলোকেতে উদ্ভাসিত হোক, এটা আমার ইচ্ছা। জ্যোতিষ জ্ঞানের আলোকে উদ্ভাসিত হোক, জ্যোতিষ অনুরাগীদের কাছে স্পষ্ট ধারণা থাকুক এই শাস্ত্রকে কেন্দ্র করে। তাই আমার এই প্রয়াস। ধারাবাহিকভাবে এই সিরিজ আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এই বিষয়কে কেন্দ্র করে। প্রতি ঘরে সরল জ্যোতিষ, এই একটি প্লেলিস্ট আমি তৈরি করে দিচ্ছি। আমার প্লেলিস্টের নাম দিচ্ছি প্রতি ঘরে সরল জ্যোতিষ। ওইখানে কিন্তু আপনি এখান থেকে আমি যা বলতে থাকবো সেগুলো ওই প্লেলিস্টে আপনি পাবেন। দেখুন, আমি মূলত প্রতি একদিন বাদে একদিন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। এমন নয় যে পরপর পাবেন, হতে পারে পরপর দু তিনটে ভিডিও পেলেন, তারপর হয়তো অন্য টপিক্সে ভিডিও পেলেন, তারপর আবার এই টপিক্সের উপর আবার ভিডিও আপনি পাবেন। যারা আগ্রহী তারা যদি আমার প্লেলিস্টের উপর নজর রাখেন, তাহলে নিশ্চয়ই আপনারা প্রত্যেকটা সিরিজকে আপনারা ধরতে পারবেন, প্রতিটি পর্বকে আপনারা ধরতে পারবেন। তো আজকের এই আলোচনা যা শুরু করতে চলেছি তা হচ্ছে আপনার লগ্নকে কেন্দ্র করে। অর্থাৎ লগ্ন মানে কি? আপনার প্রথম ভাব। একজন জ্যোতিষ ব্যক্তিত্ব আপনার লগ্ন ভাবকে বিচার করতে যে সূত্রগুলিকে তিনি ব্যবহার করেন, সেই সূত্রগুলোই আমি কম বেশি আপনাদের সামনে রাখতে চলেছি, যাতে আপনি আপনার নিজের বিচার করতেই সক্ষম হন এবং জ্যোতিষ অনুরাগী হিসাবে নিজের জ্যোতিষশাস্ত্রের জ্ঞানকে, পরিধিকে আরও একটু আপনি বাড়িয়ে নিতে পারেন। আজকের বিষয় আপনার জন্মপত্রিকার প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাব। এই ভাবটিকে আপনি কিভাবে বিচার করবেন, এই ভাবটিকে আপনি কিভাবে ডিকোড করবেন, এই ডিকোড করার ফর্মুলা আমি আজকে আপনাদের সামনে রাখবো। আমি তো আরও একবার বলবো, এটা একটা ধারাবাহিক পর্ব। জ্যোতিষশাস্ত্র অনেক 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 বড়। তো আমি একটি প্লেলিস্ট করে রাখছি, যার নাম দিয়েছি প্রতি ঘরে সরল জ্যোতিষ। ওখানে কিন্তু ধারাবাহিকভাবে আপনারা এটাকে পাবেন। মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা নিয়ে বিচার করাতে চাইছেন, বিভিন্ন বিষয়ে নানা জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা চাইছেন, আমার পরামর্শ চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে কিভাবে আপনারা আমার কাছে এসে সরাসরিভাবে বা অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখা করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, তার ডিটেলস আমার অফিস থেকে আপনাকে বুঝিয়ে দেবে। আসা যাক মূল আলোচনায়। দর্শক বন্ধু, এই মূল আলোচনায় ঢুকতে গেলে, অর্থাৎ আপনার প্রথম ভাব লগ্ন। আচ্ছা, লগ্ন বা প্রথম ভাব কি, কিভাবে বুঝবেন কোনটা প্রথম? আপনাদের জন্মপত্রিকায় দেখুন লং শব্দটি কোথায় লেখা আছে। অনেক ক্ষেত্রে দেখবেন ইংরেজিতে যারা করিয়েছেন তাদের অ্যাসেন্ডেন্ট লেখা থাকবে, ASC এটা লেখা থাকতে পারে, বা লং এই শব্দটি লেখা থাকতে পারে। যেখানে লং বা অ্যাসেন্ডেন্ট লেখা রয়েছে সেটি আপনার প্রথম ঘর। তা আজকের আলোচনায় প্রথম ঘরের গুরুত্ব বা মাহাত্ম্য নিয়ে। তো এই আলোচনায় ঢোবার আগে আপনাকে জানতে হবে এই যে গ্রহগুলি রয়েছে না, এই গ্রহের মধ্যে কোন গ্রহ শুভ আর কোন গ্রহ অশুভ।
কোন গ্রহ ম্যালিফিক, কোন গ্রহ বেনিফিক, এটা আপনাদের বুঝতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমি বলবো ম্যালিফিক প্ল্যানেট কারা? রাহু, শনি, কেতু, মঙ্গল, এটা হচ্ছে ম্যালিফিক। মঙ্গলকে অনেকে ক্রূর গ্রহ বলেন, একেবারে সম্পূর্ণ অশুভ না বলে ক্রূর গ্রহ বলেন। এরপর হচ্ছে মাইল্ড মেলিফিক, যাকে আমরা ক্রূর বলি, সেটি হচ্ছে সূর্য গ্রহ। আর তারপর হচ্ছে বেনিফিক, যা হচ্ছে শুভ গ্রহ। বেনিফিককে বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ। তাহলে অশুভ কে ধরনের? রাহু, শনি, কেতু, মঙ্গল। মঙ্গল নিয়ে মতান্তর, মঙ্গলকে অনেক সময় ক্রূর বলা হয়। এক কথায় অশুভ গ্রহ ম্যালিফিক। মাইল্ড মেলিফিক ক্রূর গ্রহ হচ্ছে সূর্য, আর শুভ গ্রহ হচ্ছে অর্থাৎ বেনিফিক গ্রহ হচ্ছে বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ। যারা জ্যোতিষ ভালোবাসেন তাদের কিন্তু এইটাকে সবার আগে একদম কণ্ঠস্থ করে নিতে হবে, বুঝে নিতে হবে, মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তা নাহলে বুঝতে পারবেন না কে শুভ কে অশুভ। এই যে লং শব্দ যেখানে লেখা রয়েছে আপনার প্রথম ঘর, সেখানে শুভ বা অশুভ গ্রহের উপস্থিতি নির্ধারণ করে দেয় যে ব্যক্তি লাইফে কতটা সংঘর্ষ বা কতটা আরামদায়ক জীবন উপভোগ করবে। জীবন কষ্টের মধ্যে দিয়ে যাবে না আরামের মধ্যে দিয়ে যাবে, তা ঠিক করে দেয় এইভাবে। এই যে প্রথম ঘরটি বলছি, এখানে কোন গ্রহ বসে আছে, শুভ, অশুভ না ক্রূর। প্রথম ঘরে যদি অশুভ গ্রহ বসে থাকে বা অশুভ গ্রহ দৃষ্টি দেয়, আচ্ছা আরো একটা ইম্পর্টেন্ট, বসে থাকা আর দৃষ্টি দেওয়া। যে গ্রহ যেখানে বসে থাকে তার অপোজিটে সে দৃষ্টি দেয়। সাধারণ ফর্মুলা এটা, যে গ্রহ যেখানে বসে থাকে তার অপোজিটে সে দৃষ্টি দেয়। এই হিসাবে প্রত্যেকটা গ্রহ তার সপ্তম ভাবে দৃষ্টি দেয়। আর ব্যতিক্রম হচ্ছে বৃহস্পতির এই সপ্তম দৃষ্টি ছাড়াও আরো দুটি দৃষ্টি আছে, সেটি হচ্ছে নবম এবং পঞ্চম। মঙ্গলের আরো দুটি দৃষ্টি আছে, চতুর্থ এবং অষ্টম। শনিরও আরো দুটো দৃষ্টি আছে, তৃতীয় এবং দশম। এছাড়া প্রত্যেকের এদেরও সপ্তম ঘরে দৃষ্টি আছে। অর্থাৎ আপনার লগ্নভাবের উল্টো দিকে বসে যে গ্রহটি বসে আছে সে আপনার লগ্নভাবে দৃষ্টি দেবে বা দিচ্ছে। তাহলে আপনার প্রথম ঘরে দুটো সিনারিও হতে পারে, এক হচ্ছে অশুভ গ্রহ বসে আছে বা শুভ গ্রহ বসে আছে, বা শুভ অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে। তো এইরকম কম্বিনেশন হতে পারে, বা শুভ বসে আছে অশুভ দৃষ্টি দিচ্ছে, অশুভ বসে আছে শুভ দৃষ্টি দিচ্ছে, নানা রকম কম্বিনেশন হতে পারে। তো এইভাবে যদি দৃষ্টি হয়, যদি মনে করা হোক, প্রথমে একটা সোজা ফর্মুলা নেওয়া হোক, শুভ গ্রহ দৃষ্টি দিয়েছে বা বসে আছে, তাহলে কি হবে? যদি আপনার প্রথম ঘর, যেখানে লং শব্দ লেখা আছে প্রথম ভাব, এখানে শুভ গ্রহ বসে থাকে বা দৃষ্টি দেয়, তাহলে জীবন আপনার জীবনে সংঘর্ষ কম থাকবে, আপনি জীবনে আপনার প্রেশার কম থাকবে, আপনি আরামদায়ক জীবন আপনি উপভোগ করবেন। আর একটা সিচুয়েশন, লগ্নে কোনো গ্রহ নেই কিন্তু 3-4খানা গ্রহ ওই লগ্নের উপর দৃষ্টি দিয়ে রেখেছে। তার মধ্যে হতে পারে দুটি শুভ, একটা অশুভ, বা দুটো অশুভ, একটা শুভ। আর একটু জটিল পরিস্থিতি। এই পরিস্থিতিতে কি হতে পারে? যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদের। ধরে নেওয়া যাক লগ্নে বুধ রয়েছে, রবি রয়েছে, শুক্র রয়েছে এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তার কারণ যদি এই সিচুয়েশন হয়, বুধ, রবি, শুক্র, বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, তাহলে কি হবে? দেখুন, এই যে এখানে যদি আমরা অবজার্ভ করি, তাহলে ব্যক্তির জীবন কিন্তু অনেকটা ইজিই থাকবে। কারণ বুধ বলি, শুক্র বলি, বৃহস্পতি বলি, এরা শুভ গ্রহ, ম্যাক্সিমাম গ্রহ শুভ দৃষ্টি দিয়ে রেখেছে। কিন্তু রবির দৃষ্টি আছে, তাহলে কি হবে? যখন রবির মহাদশা আসবে না, তখনই কিন্তু তার জীবনে কঠিনাই আসবে, সমস্যা আসবে, সংঘর্ষ আসবে। আর রবির মহাদশা যদি তার জীবনে না আসে, চিন্তার করার কারণ নেই। তবে যখনই অন্তর্দশা আসবে, তখন তাকে কিছু না কিছু ট্রাবল পেতে হবে। বাদ বাকি সময় তিনি ভালো থাকবেন।
আর একটা বিষয়, সেটা হচ্ছে যে গ্রহ লগ্নে বসে থাকবে বা দৃষ্টি দেবে তার যে নেচার, সে নেচারও কিন্তু ব্যক্তিকে প্রভাবিত করবে। যে গ্রহ লগ্নে বসে আছে বা দৃষ্টি দিচ্ছে তার যে নেচার, এই নেচারও কিন্তু ব্যক্তিকে প্রভাবিত করবে। কিরকম? বৃহস্পতি কি হলো? ধর্মের কারক গ্রহ, সুনীতির কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ। তো এই ধরনের গ্রহ যখন আপনার লগ্নে বসে থাকবে, আপনি ধর্মপরায়ণ হবেন, আপনি ডিসিপ্লিন হবেন, আপনি ধর্ম, ন্যায় এগুলোকে বেশি প্রাধান্য দেবেন। যদি শুক্রের প্রাধান্য থাকে, শুক্রকে বলা হয় ভোগের কারক গ্রহ, তাহলে আপনি একটু ভোগবিলাসী হবেন, ভোগ করার জন্য আপনি সর্বদা চেষ্টা করতে থাকবেন। তো এইভাবে যে গ্রহের যে নেচার, সেই নেচার অনুযায়ী কিন্তু আপনার উপর তার প্রভাব পড়বে সারা জীবন। আর এই প্রভাব তখন বাড়বে যখন সেই গ্রহের দশা মহাদশা পড়বে। আমি আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছি, যেখানে দুটো অশুভ গ্রহ একটা শুভ গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে বা বসে আছে, এখানে কি হবে? ওই দশা মহাদশা যখন আসবে, ব্যক্তি ওই রকম হয়ে যাবে। দুটো শুভ গ্রহ, বৃহস্পতি শুক্র দৃষ্টি দিয়ে রেখেছে বা বসে আছে, বৃহস্পতির সময় তিনি খুব ভালো থাকবেন, বৃহস্পতির যে নেচার তার উপর থাকবে, বৃহস্পতির মতন তিনি ধার্মিক হবেন, বৃহস্পতির মতন তিনি জ্ঞান অর্জনের চেষ্টা করবেন, বৃহস্পতির মতন তিনি ডিসিপ্লিন থাকবেন। শুক্রের সময় তিনি ভোগ পাবার জন্য নিজেকে আরো বেশি কার্যকরী করে তুলবেন, শৌখিনতা, বিলাসিতা এর প্রতি তার অনেক ইন্টারেস্ট থাকবে, ইন্টারেস্ট বাড়বে। আবার যখন ক্রুর গ্রহের দশা আসবে, যেমন রবির যদি আসে, তখন তিনি রবির মতন হয়ে যাবেন, তেজ বেড়ে যাবে, তার মধ্যে একটা তেজ শক্তির প্রভাব, কোনো কিছু টলারেট করব না। এই যে তেজ, যে আগুনের ন্যায় তার আচরণ, এগুলো তার মধ্যে আসবে কম বেশি। আমি একটা হালকা করে বোঝাবার চেষ্টা করছি। তো এইটা হচ্ছে বিষয়। তো যখনই তাদের দশা মহাদশা আসবে, ওই গ্রহের নেচার অনুযায়ী ব্যক্তি কিন্তু পরিচালিত হতে পারবে। তো দর্শক বন্ধু, আমরা এইভাবে কিন্তু প্রথম ভাবকে আমরা ডিকোড করতে পারি। আপনারা আপনাদের জন্মকুণ্ডলিতে দেখুন কোন গ্রহ বসে আছে, কোন গ্রহ বসে আছে আপনার জন্মকুণ্ডলিতে, বা হয়তো জন্মকুণ্ডলিতে প্রথমভাবে কোনো গ্রহ নেই, লং শব্দ যেখানে কোনো গ্রহ নেই, কিন্তু কোনো কোনো দৃষ্টি তো আছে। তাহলে কি সেটা? আমি এই আলোচনাকে আগিয়ে নিয়ে যাব, কিন্তু আজকে যতটুকু আলোচনা করলাম, এইটুকু আপনারা কিন্তু আপনাদের এই ভিডিওকে ডাউনলোড করে রেখে দিন যারা জ্যোতিষকে ভালোবাসেন। কারণ আমি এই পুরো ভাবগুলো নিয়ে একের পর এক আমি আপনাদের সামনে ভিডিও আনবো, যাতে আপনারা জ্যোতিষের আলোচনাকে বুঝতে বা জ্যোতিষ সম্বন্ধে একটা ভালো ধ্যান ধারণা পেতে, বা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করতে ইচ্ছুক, শিখতে ইচ্ছুক, তাদের কোনোভাবে সাহায্য হয়। তো আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, তাদের এই তথ্য কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমস্কার।